ফিক্সিং মানে পুরো ইংলিশটা বাংলায় করলে যেটা হয় ঠিক করে ফেলা, কিন্তু সব ফিক্সিংয়ের শব্দ কিন্তু এই ঠিক করে ফেলা বোঝায় না। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারিতে স্বাগত জানাচ্ছি আমি বর্ষণ কবির। আজকে স্টুডিওতে ফিক্সিংকে ফিক্স করতে পারে কারা, এটা নিয়ে আলোচনা করার জন্য আসলে দুজন অতিথিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। বিসিবির সাবেক অফিসিয়াল যুগ্ম সম্পাদক আর রফিকুল ইসলাম বাবু আছেন আমাদের সঙ্গে, আর শামীম চৌধুরী, ওনাকে নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের ক্রিকেটের অনেক আতিপাতির খবর তার কাছে পাওয়া যায়। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। ফিক্সিং, বাবু ভাই আপনি ক্লাব অফিসিয়াল, সম্ভাব্য বিসিবি ইলেকশনের যে লাইন আপ সেখানে আপনি ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট। তো এই যে একটা সরগরম হলো ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে, মানে এমনভাবে তো কোনো প্রতিবেদন কখনো প্রকাশও হয় নাই বা দেওয়াও হয় নাই। তারপরে একদিনের মধ্যে আবার বিপিএল এর একটা প্রতিবেদন গেছে, যেটা আবার ডিসক্লোজ করা হয়নি নামগুলো, কিন্তু আকাশে বাতাসে প্রচুর নাম যে কারা কারা সংশ্লিষ্ট। বিং এ ক্লাব অফিসিয়াল, এটা কতটুকু ভালো? ধন্যবাদ। ফিক্সিং এটা মোটেও কারো কাম্য নয়, কারণ ক্রিকেটের যে ভালো চায়, ক্রিকেটের যে মানে সফলতা কামনা করে দেশের যে ভালো চায়, সে কখনো ফিক্সিংয়ে জড়িত হতে পারে না। ফিক্সিংয়ে যারা জড়িত হয় তারা ক্রিকেটকে ধ্বংস করার একটা অপচেষ্টা করছে। আমরা চাই যারা এই ফিক্সিংয়ের সাথে জড়িত বা যারা এইসব ফিক্সিং কাণ্ডে এখনও তদন্তাধীন আছে এবং তাদের নাম প্রকাশ করা হোক, এবং যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, কারণ তারা ক্রিকেটকে ধ্বংস করার জন্য যথেষ্ট। কারণ একবার ফিক্সিং ঢুকে গেলে দেশের ক্রিকেটে সেটা রোধ করা সম্ভব নয়। যেমন ক্যান্সার যদি প্রথমেই ধরা না যায় বা প্রথমে ট্রিটমেন্ট না করা হয়, এটা কিন্তু ভয়াবহ রূপ ধারণ করে এবং একসময় মৃত্যু। তা আমরা ফিক্সিংটাকে সেইভাবেই তুলনা করছি, কারণ ফিক্সিংয়ে প্রথম স্টেজেই যদি ধরে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে বাংলাদেশের ক্রিকেটটা টিকে যাবে, বাংলাদেশ ক্রিকেট তার গন্তব্যে পৌঁছে যাবে অনেক তাড়াতাড়ি। আদারওয়াইজ এটা কিন্তু মুখ থুবড়ে পড়বে একসময় বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রাটা। বাবুয়ের কথা শুনে মনে হয় যে ফিক্সিংটা মাত্র গতকালকে হয়েছে, ব্যাপারটা তো তা না। সিসা ম্যাচ বলে ঢাকা প্রিমিয়ার লিগে বা সেকেন্ড ডিভিশনে, থার্ড ডিভিশনে, ইভেন কয়দিন আগে কোয়ালিফাইং রাউন্ডের কিছু খেলা ছিল যেখানে মারামারি হাতাহাতি পর্যন্ত হয়েছে, বেশ কিছু ঘটনা আমরা জানি। এবং তাদের এই যে ব্যাপারগুলো কোরামিন দিয়ে কি মানে ক্রিকেটটাকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও করার চেষ্টা করছে। কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই যে উদ্ভাবনী শটগুলো আমরা ব্যাটারদের দেখতে পাই, তারা যে পরিমাণের উদ্ভাবনী শক্তি খাটিয়ে স্পট ফিক্সিংগুলো করছে সেটাও আসলে মানে বলার মতো না। মানে এগুলো প্রকাশও হবে না অনেক কিছু, কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের এটাকে আপনি কিভাবে দেখবেন? মিনহাজুল আবিদিন সাব্বির ঠিকমতো তথ্য এসইউর কাছে না দেওয়ার কারণে অভিযুক্ত, এবং তার এগেনস্টে অভিযোগ প্রমাণ হওয়ার ফলে তদন্তটা দেওয়া হয়েছে প্রতিবেদনটা। দেখুন, আপনি যখন আসলেন একটু আমি পেছনের দিকে ফিরে তাকাই। আমাদের এখানে বাংলাদেশে প্রথম ফিক্সিং নিয়ে আপনি তুলকালাম ঘটনা এবং আপনার যে ট্রাইব্যুনালের বিচারে সাজা, এটা হচ্ছে বিপিএল সেকেন্ড, যেটা 2013-তে অনুষ্ঠিত হয়েছিল, সেই বিপিএলকে ঘিরে হয়েছে। এবং সেখানে 4 জন কিন্তু শাস্তি পেয়েছেন। আশরাফুল পেয়েছেন শাস্তি, তারপরে আপনার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের যে মালিক শিহাব, উনি পেয়েছেন শাস্তি, লুকারচ্চি এবং লো ভিনসেন্ট তারাও শাস্তি পেয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি জানেন যে আইসিসি কিন্তু আমাদেরকে ক্রিকেট বোর্ডকে একটা ইম্পোজ করেছে যে আপনি ঘরোয়া ক্রিকেটকে কলুষিত মুক্ত রাখতে এই ফিক্সিং কাণ্ড থেকে দূরে রাখার জন্য একটা অ্যান্টি করাপশন ইউনিট করার জন্য এইটা হচ্ছে। এবং সেই নির্দেশনার আলোকেই কিন্তু 2015 সালে ক্রিকেট বোর্ড অ্যান্টি করাপশন ইউনিট করে। এর আগে যেটা হয়েছে আপনি শুনলে বিস্মিত হবেন, আমরা যারা দর্শক আছে তারা হয়তো জানেন না। আমি গতকালকে একটা নিউজ করতে যে আমি অতীতের ফাইলগুলো ঘাটাঘাটি করে যে জানতে পারলাম, ওই যে আশরাফুলকে অপরাধ সাব্যস্ত করতেই যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, সেই ট্রাইব্যুনালের পেছনে ক্রিকেট বোর্ডকে, নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডকে 3,37,00,000 টাকা খরচ করতে হয়েছে। এবং এটা আশরাফুল অভিযুক্ত হওয়ার পরে যখন আবার প্যানেল কোর্টে গেছে, যখন আবার তার শুনানি হয়েছে, তখন 67 কোটি টাকা, অর্থাৎ আপনি ওই বিপিএলটাকে আপনি ফিক্সার প্রমাণের জন্য ক্রিকেট বোর্ডকে অ্যারাউন্ড 4 কোটি টাকা খরচ করতে হয়েছে। আবার খেয়াল করে দেখেন, আবার কিছুদিন আগে যেটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি যেটা করছে, মানে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি, এই কমিটির পেছনেও কিন্তু 37 লক্ষ টাকা ক্রিকেট বোর্ড খরচ করতেছে। আপনি ফিক্সিং প্রমাণের জন্য আপনার কিন্তু ক্রিকেট বোর্ড একটা ইউনিট আছে আকু,
আপনি খেয়াল করে দেখেন 2015 থেকে 2024 এই দীর্ঘ 9 বছরে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিপিএল বলুন বা ডিপিএল মানে কোথাও কোনো ফিক্সিং তারা প্রমাণ করতে পারে নাই। অর্থাৎ কি এই টাকাগুলো যারা বেতনভুক্ত ছিল, যাদেরকে আনা হয়েছিল, তারা হয়তো কোনো প্রভাবশালী মহলের ইন্ধনের কারণেই আপনি ফিক্সিং প্রমাণ করবেন। সেই ম্যাচগুলো দেখা গেছে যে বড় বড় জায়ান্ট ক্লাব, যে ক্লাবগুলো ক্রিকেট বোর্ড পরিচালনা করতেছে বা যে ফ্রাঞ্চাইজিগুলো ক্রিকেট বোর্ডের সাথে কোনো না কোনোভাবে জড়িত, সুতরাং তাদেরকে তো আপনি কলুষিত মুক্ত রাখবেন। সেই জন্য আকুকে আপনি ইনঅ্যাক্টিভ করে রাখছেন। এই আকুতে যারা কাজ করে মনে হবে যে এইবারের আকুটাই মনে হয় এইবারের আকু কিন্তু 2 বছর তৈরি হয়েছে। এই যে এখন মেজর রায়ানের নেতৃত্বে যে আকু আছে সেটা উনি একজনের বেলায় করেছেন। আপনি এতগুলো ডোমেস্টিক ক্রিকেটে শুধু প্রিমিয়ার ডিভিশনে আপনার 96টা ম্যাচ হয়। আপনি যদি প্রত্যেকটা জায়গায় আপনি বিপিএলে হয় ধরেন 46টা ম্যাচ, তারপরে হচ্ছে আপনার আরও কতগুলো আছে 5 ডিভিশন, 6 ডিভিশন, 3rd ডিভিশন, ইভেন 3rd ডিভিশন কোয়ালিফাইং, এটা যেহেতু ক্রিকেট বোর্ড লিস্টেড টুর্নামেন্ট, তাই না? তো এত ম্যাচগুলো হয়, আপনি এতগুলো ম্যাচ থেকে এত 10টা বছরে আপনি একজন মাত্র অভিযুক্ত পেয়েছেন। তাও পাওয়া গেল এবার, তাও পাওয়া গেল এখন মির্জাউদ্দিন আফ্রিদি। এমন একটা, আমি যদি বলি যে আপনি এমনও হতে পারে না যে আপনি রুই খেলাকে বাদ দিয়ে আপনি চুনোপুটি ধরছেন, সেটাও তো হতে পারে, তাই না? এখন আমি কালকে হিসাব করে দেখলাম এই আকুর পিছনে ক্রিকেট বোর্ড কত টাকা খরচ করেছে, আপনি অবাক হয়ে যাবেন। প্রতি বছর তারা তো একটা ম্যানেজার স্ট্যাটাসে বেতন নেয়, তাদের আবার কিছু লোক বলা আছে তারা করে কি বিপিএল এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের সময় তারা একটা আউটসোর্সিং করে, বেশ কিছু লোক বাইরে থেকে আনে। ইভেন যখন বাইলেটারাল সিরিজে তখন আইসিসি থেকেও প্রতিনিধি পাঠানো হয়। এদের টোটাল খরচগুলোও কিন্তু ক্রিকেট বোর্ডকেই বহন করতে হচ্ছে বা বিপিএল গভর্নিং কাউন্সিলকে বহন করতে হয়। তা আপনি আসলে রেজাল্টটা কি? আপনি যারা ফিক্সিং প্রমাণের জন্য যাদেরকে নিয়োগ দিচ্ছেন তারা তো ফিক্সিং দূরের কথা আশেপাশেই যাচ্ছে না, কোনো রিপোর্টই তাদের নাই, তাহলে কি দাঁড়াবে? ফরেনসিক ডকুমেন্ট পেতে গেলে আপনাকে অনেক কিছু সার্ভেলেন্স জিনিস দরকার হয়। এটা কি মানে আপনারা যখন বোর্ডে যাবেন এগুলো নিয়ে কি কথা বলার সুযোগ থাকবে কিনা? ডেফিনেটলি। কারণ এই বোর্ড তো অলমোস্ট যে জিনিসগুলো শামীম ভাই বলল যে এত টাকা খরচ হয়েছে, রেজাল্ট মাত্র একটি, তারপরে একটি তো পাওয়া গেছে রেজাল্ট, কিন্তু এত টাকা খরচ করে বাবু ভাই মানে সিসা ম্যাচটা তো ঢাকা প্রিমিয়ার লিগের ট্যাবু টার্ম, এটা সম্পর্কে তো আপনারা জানেন। এমন তো না যে আবাহনী মাঠে এই ঘটনা ঘটেনি, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই ঘটনা ঘটেনি, ফতুল্লা, মানে এটা আমরা কিন্তু চারদিকের সারাউন্ডিংসে এই ভাইবটা অনেক সময় পেয়েছি। আমি প্রথমে একটি কথা বলেছি, আপনার কাছে কখনো এসেছে তো নিশ্চয়ই ক্লাব অফিসিয়াল হিসেবে যে এগুলি করা উচিত নয়, কারণ এগুলি করলে কিন্তু দেশের ক্রিকেটটাই ক্ষতিগ্রস্ত হবে। তো আবার উপরন্তু আমাদের এই আকসু বা মানে তাদের যে বেতন বা তাদের পিছনে যে খরচ, এই খরচগুলি আমরা এত কিছু না করে আমরা যদি আমাদের যে খেলাগুলি যদি আরো ট্রান্সপারেন্ট করতে পারতাম এবং সবার মন মানসিকতা যদি আরো সুন্দর হতো, তাহলে হয়তো এই ফিক্সিং এর প্রয়োজন হতো না। সেই ক্ষেত্রে যে টাকাগুলি খরচ হচ্ছে এটা যদি ক্রিকেটের উন্নয়ন আমরা খরচ করতাম, তাহলে মানে দেশের ক্রিকেটটাই অনেক লাভবান হতো। কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি যুগে তো আপনি এটা সার্ভিলেন্সের ভিতরে না থাকলে, আমি তো দুটো জিনিস ঘটনা জানি যে জাতীয় দলের একজন ক্রিকেটার আপনার মানে পিওটিএম এর পুরো গাইডলাইনের বাইরে গিয়ে আলাদা মোবাইল নিয়ে গিয়ে বাথরুমে কথা বলেছে, এবং এটার জন্য আসলে মানে এটা যদি আমি প্রমাণ করতে পারবো না, আমি একদম নিখুঁত তথ্য থেকে মানে যেটা বলছি এই ঘটনাগুলো ঘটছে। সবাইকে তো আপনার প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ম্যাচের আগে, এটা শামীম ভাইও আমাকে নিশ্চয়ই সেম পেজেই থাকবেন, যে আপনার মানে দুর্নীতি দমন বিভাগের সঙ্গে তাদের একটা মিটিং হয়, কি করা যাবে কি করা যাবে না এইগুলো নিয়ে কথা হয়, তারপর এগুলো হচ্ছে কেন? আমি ওটাই বলছি যে যারা এগুলির সাথে জড়িত বা যারা করেছে, যে যতটুকু প্রমাণ আছে তার ভিত্তিতে যদি উপযুক্ত শাস্তি দেওয়া যেত, তাহলে এগুলি অনেক ক্ষেত্রে দমন করা যেত। কিন্তু আমাদের এখানে ওই শাস্তির বিধানটা কিন্তু ওইভাবে ইমপ্লিমেন্টেশনে আমরা দেখতে পাইনি। তা আমরা আশা করছি এগুলি ইমপ্লিমেন্ট হবে এবং এটার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে। সেই ক্ষেত্রে কিন্তু একটা সামাজিক প্রতিরোধ যেটা বলে দেশের ক্রিকেট, কিন্তু এই প্রতিরোধ তো আসলে বোর্ড অফিশিয়াল হিসেবে না হোক, ক্লাব অফিশিয়াল হিসেবে আপনাদেরও ডেফিনেটলি আমাদের সেটা আপনারা কিভাবে করবেন? আমি বলি ফিক্সিং কে ফিক্স করতে গেলে, কারণ ফিক্সিং তো প্লেয়ার করবে, ঠিক আছে, কিন্তু প্লেয়ারের ঘাড়ে বন্দুকে যে শামীম ভাই বলছিলেন যে রাঘব গোয়ালকে যদি সামলাতে গিয়ে একজন বোরকে করা হচ্ছে কিনা, সেক্ষেত্রে তো কোচ থাকতে পারেন, ক্লাব অফিশিয়াল থাকতে পারেন, তো সেটা তখন আপনারা কি করেন? সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই ক্রিকেট বোর্ড সবকিছুর অভিভাবক, সেই ক্রিকেট বোর্ডকেই উদ্যোগ নিতে হবে যে ক্লাবগুলিকে কিভাবে এই ফিক্সিং থেকে বিরত রাখা যায়, সেই উদ্যোগটা ক্লাব মানে বোর্ড থেকে আসতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু কঠোর কিছু পদক্ষেপ নিলে আমার মনে হয় এই ফিক্সিংগুলি বন্ধ হবে। অর্থাৎ বোর্ডের সাথে যারা অনেক সময় অনেক কর্মকর্তা জড়িত থাকে,
তারা ক্লাবের সাথেও জড়িত থাকে। সেই ক্ষেত্রে আমরা অতীতে দেখেছি যে এই ফিক্সিং নিয়ে কোনো কথা বলার মতো সাহস অনেকের হয়নি। শামীম ভাই, বাবু ভাই যেমন বলছিলেন যে সবাইকে খুব আন্তরিক হতে হবে, কিন্তু আমরা তো জানি যে গত রেজিম বলি বা গত টেনুর বলি, বোর্ড পরিচালক হওয়াটা নিশ্চিত করতেই তো অনেক ফিক্সিং বা অনেক ভিতরে টেবিলের খেলায় অনেক ম্যাচ সারা হয়েছে, এটা তো আমরা শুনেছি। এখন বলা যায় যে শোনা কথায় কখনো বিশ্বাস করতে নেই, এমন অনেক কিছু কি আপনি মাঠে বসে দেখিনি যেটা আলটিমেটলি কোশ্চেন রেজ করার মতো। বোর্ড পরিচালক হওয়ার পেছনেও তো অনেক ফিক্সিংয়ের গন্ধ আমরা পাই। আপনি কতটুকু এই ব্যাপারে আলোকপাত করতে পারেন? দেখুন, এমনও তো হয়েছে যে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে 6 বলে 72 রান হয়েছে, 13 বলে 117 রান হয়েছে, দেখেছি না আমরাই লিখেছি, আপনারাই বলেছেন, তাই না? আপনি ব্যাপারটা কি হচ্ছে কি, আম্পায়ার এসে বলছে যে এতটার মধ্যে খেলা শেষ করতে হবে, তাড়াতাড়ি শেষ করো, এবং রেজাল্ট দিয়ে দিচ্ছে কে জিতবে। এবং সেইখানে সে প্রতিবাদ করে এমনই একজন করেছেন প্রতিবাদ, তার টিমের প্লেয়ার, যিনি বাবু ভাইদের সাথেই তো তাদের ভালো সম্পর্ক এখন, তাই না? আপনি কি রেজাল্ট হয়েছে কি, বিচারটা হলো কিন্তু প্লেয়ারের এগেনস্টে বিচার হলো। এবং কি বিচারটা হলো আপনি খেয়াল করে দেখেন, 10 বছর সে একটা 10 বছর নিষিদ্ধ হয়ে গেছে। যেই ছেলেটা আপনি আম্পায়ারিং এর বিরুদ্ধে প্রতিবাদ করার প্রতিবাদের ভাষা হিসেবে ওয়াইড নো বল করেছে, এবং তার বিপরীতে তার বিচারটা হয়েছে সে সাসপেন্ডেড। একবার দেখা হয় না কেন তার রিয়াকশনটা হলো। তাকে তো যখন আপনি জুরি বোর্ড ডিসিপ্লিনারি কমিটি যখন তাকে ডেকেছে, নিশ্চয়ই তার সাথে কথা হয়েছে, সেও কারণগুলো বলেছে কেন সে বিক্ষুব্ধ হলো। তার কারণটাকে বিক্ষুব্ধ না দেখে, কারণ ওইখানে ক্লাবকে এবং আম্পায়ারকে বাঁচাতে যেয়ে, কারণ ক্লাব এবং আম্পায়ার হচ্ছে ওই ক্লাব এবং আম্পায়ার সরাসরি হচ্ছে একটা পক্ষ হয়ে গেছে, যে পক্ষটা হচ্ছে সরাসরি ক্রিকেট বোর্ডের প্রভাবশালী কারো পক্ষ। সেটা আমরা ধরেই নিচ্ছি আবাহনী এটা করেছে, ধরেই নিচ্ছি। ডিওএইচএস এর সময় কি ডিওএইচএস করেনি? নো নেভার। এখন যখন না, এখন আমি যেটা বলবো যে না, এখন যেটা বলবো মানে যারা ক্ষমতার যেটা হচ্ছে মোহামেডান যদি এরকম করতে এবার আবাহনী চ্যাম্পিয়ন হতো না। ঠিক আছে, এটা তো আচ্ছা, অনেক ভালো ব্যাপারটা যাচ্ছি না, এটা তো পলিটিক্যাল কোনো বোর্ড চলছে। এটা বর্ষণের যে প্রশ্নটা, সেটা হচ্ছে কি, যখন যারা ক্ষমতা তারাকে প্রভাবিত করে কিনা। হ্যাঁ, এই প্রসঙ্গটার সাথে আমি দ্বিমত বলেই পোষণ করবো না। আপনি খেয়াল করে দেখবেন যে লাস্ট টেনিউরে আবাহনী যে 6 বার চ্যাম্পিয়ন হয়েছে লিস্টে ক্রিকেট এসে, লাস্ট আপনার 2015 থেকে 2000 আপনি এই যে 24 পর্যন্ত এই আসরটাকে বাদ দিলে বাকি প্রত্যেকটার গায়ে কিন্তু আপনি ছিটে ফোটা হলো কলঙ্ক আছে। এবং একটা আসরে 3টা ম্যাচে তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আম্পায়ারিং এর আনা হয়েছে, মিডিয়াতে ব্যাপক লেখালেখি হয়েছে, কোনো লাভ হয় নাই। এবং আম্পায়ারিং ফেভার নিয়ে আম্পায়ারিং ফেভার নিয়ে এক ক্লাব কর্মকর্তা কথা বলায় উনি বহিষ্কৃত হয়েছেন, ওনার সাথে আরো 2 জন তারাও বহিষ্কৃত হয়েছেন, এবং তাদেরকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এমন ঘটনা তো আমরা দেখেছি, তাই না? এখন বিষয়টা হচ্ছে এটা গেল। বিষয়টা ওই যেটা বলছেন যে এমনও দেখছি যে ডিওএইচএস এর ম্যাচে একটা ক্যাচ নিয়ে মোহামেডান তীব্র রিয়াকশন, এবং মোহামেডান ট্রফি নেয় নাই। মোহামেডান রানার্স আপ, মোহামেডানকে এমন একটা করা হয়েছে যে জয়েন্ট রানার্স আপ সিটি ক্লাবের সঙ্গে, পরবর্তীতে প্রতিক্রিয়া দেখায় মোহামেডান ট্রফি নেন, এমন ঘটনা তো আছে। এবং সেটা কিন্তু ওই একটা ম্যাচের রেজাল্টের কারণেই কিন্তু ডিফারেন্সটা হয়েছে, যেটা বদুল্লাহ, তাই না? সুতরাং এই যে বাবু ভাই যেটা বললো, আমি এটা বিশ্বাস করি না, যেই দলই ক্ষমতা আসে না কেন, রাজনৈতিক দল, তার যদি ছত্রছায়ায় এমন কোনো প্রভাবশালী কর্মকর্তা ক্রিকেট বোর্ডে থাকেন যিনি ক্লাব পরিচালনা করেন, উনি মাঠে থাকলে আম্পায়ারও প্রভাবিত হয়। কারণ আম্পায়ারের ঘাড়ে মাথা কয়টা, তাকে তো ম্যাচ পরিচালনা করতে, ম্যাচের আপনার অ্যালটমেন্ট পেতে হবে। ওই ম্যাচ অফিসিয়ালরা সবাই মিলেই তার পক্ষ অবলম্বন করে, কোনো না কোনোভাবেই আপনি যেটা দৃশ্যমান কিছু না কিছু দেখা যায়, সিমটম পাওয়া যায় যে ম্যাচটা প্রভাবিত করছে। ঢাকা লিগ তো একটা ব্যাপার, যেহেতু আপনারা সরাসরি এখানে স্টেক হোল্ডার। বিপিএল তো এখন আবার দেখা গেল যে সামনে হয়তো বা আমাদের একটু বিপিএল এর আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে বেশ কিছু রেজাল্ট আসার জন্য, যে কারো এগেইনস্টে রিভিউ করা হবে। এটা কিভাবে সামাল দিবেন বা সামাল দেওয়া সম্ভব? ফিক্স করা সম্ভব কেমন? হ্যাঁ, এটা সম্ভব যদি বিসিবি অতিমাত্রা মানে আত্মবিশ্বাসী হয় যে আমরা এগুলি বন্ধ করব, এবং তাদের কমিটমেন্ট যদি থাকে, তাহলে এটা সম্ভব। কারণ এই বিপিএল শুরু করার আগে কিছু কঠিন শর্ত যদি দেওয়া হয় যে যারা ফিক্সিং কাণ্ডে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে, সেই ক্ষেত্রে এই কন্ডিশনগুলি এখনই ঠিক করা উচিত। এবং এটার ভিতর গতবার বিপিএল এর রাজশাহী টিমের সঙ্গে সম্পৃক্ত বেশ কিছু ক্রিকেটার আমরা শুনেছি যে ইনভেস্টিগেশন বাধার মুখে পড়েছে ওইদিকে যাওয়ার জন্য,
মানে ভবিষ্যতেও কি আপনার এরকম কোনো কিছু হতে পারে কিনা বা আশঙ্কা না, থাকে কিনা? আমার ধারণা এটা আরো সতর্ক। এখন যে ঘটনাগুলি ঘটেছে গত বছর বা তার আগে, জি, জি। সেগুলি নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছে এবং আমরা দেখেছি অনেকে লেখালেখি করেছে, কিন্তু কার্যত ইনভেস্টিগেশন করার পরে যে শাস্তিগুলি দেওয়ার সেগুলি খুব কমই হয়েছে। সেটা একটা অন্যতম কারণ এগুলি এনকারেজ করার জন্য। আমরা চাই জি। ভবিষ্যতে এগুলি যাতে বন্ধ হয়, সেই পদক্ষেপগুলি বিসিবি থেকে নেওয়া হোক। আর একটি জিনিস আমি বলবো যে সব ক্ষেত্রে সব কিছু কিন্তু ঠিক নয়। আমি যদি বলি যে গত বিএনপির সময় যে লিগগুলি হতো, আমরা কিন্তু বাইরে থেকে আম্পায়ারও এনেছিলাম হ্যাঁ, এগুলি এটা আপনি বন্ধ introduce করার করেছেন, জন্য। right? এবং একটি জিনিস মনে রাখবেন, আমি একটি খেলার মানে কথা উল্লেখ না করলেই নয়, এটা খুব সম্ভবত ডিএইচএস এবং ভিক্টোরিয়ার একটা খেলা, চ্যাম্পিয়নশিপ নির্ধারণী খেলা, যেটা এই বর্তমান ধানমন্ডি ক্লাব মাঠ মানে আবাহনী ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আম্পায়ার ছিলেন আমাদের নাদির শাহ এবং একজন ফরেনার। তো এখানে কিন্তু সবাই কিন্তু ছিলেন। তা আমাদের এই যে আধুনিক ক্রিকেটের রূপকার জনাব মরহুম আরাফাত রহমান কোকো উপস্থিত ছিলেন। সেই সময় কিন্তু আম্পায়ার নাদির শাহ পরপর দুটো এলবিডব্লিউ দিয়েছিলেন ডিএইচএস এর বিরুদ্ধে, যেটা ডিএইচএস এর মেইন দুই খেলোয়াড় আকরাম খান এবং খুব সম্ভবত স্টিভ টিকুলো বা কেউ ছিল এরকম ফরেন রিক্রুট, তাদেরকে দিয়েছিল পরপর 2 ওভারে এবং ওনার প্রেজেন্সে। এই জিনিসগুলিও তো তখন আম্পায়াররা দিতে সাহস পেত, কিন্তু পরবর্তীতে আপনারা দেখেছেন যে এগুলি তো দূরের কথা, মানে কোনো রকম ফেভারের সিদ্ধান্ত না দিলেও আম্পায়ারকে হেনস্থা মানে হতে হয়েছিল। তো আমরা চাই যে এটা যারা ক্রিকেটকে ভালোবাসে, যারা দেশের ক্রিকেটের জন্য কাজ করে, তারা যাতে এগুলি বন্ধ করে এবং এগুলির ব্যাপারে আন্তরিক হয়। আরেকটি জিনিস বলবো, এই ঘটনার এখানেই শেষ নয়। তার 15 দিন পরেই আমাদের আন্তর্জাতিক প্যানেল আম্পায়ার নির্বাচন ছিল। সেই নির্বাচনে কাকে নির্বাচিত করবে সেটা নিয়ে কিন্তু অনেকে দ্বিধাদ্বন্দ্ব ছিল। জনাব আরাফাত রহমান কোকো কিন্তু ওই নাদির শাহকে কিন্তু বেছে নিয়েছিল, কারণ তার ভিতরে সে দেখেছে সততা। ব্যতিক্রম কিন্তু উদাহরণ হবে না, এরকম উদাহরণ আছে, আমি বলতে এরকম এটাকে অনুসরণ করা উচিত সবার। সেই মনমানসিকতা নিয়ে কিন্তু এই ক্লাব সংগঠকরা যারা আছে তাদের ব্যাপারটা আমরা এটা অন্য একটা প্রসঙ্গটা বিশাল একটা ক্যানভাসে করতে হবে। এটার জন্য এই একটা দুটো উদাহরণ কিন্তু আমি একটা एग्जांपल দিলাম যে বাহুবা নামে সরে যাওয়াটাকে আপনারা বিসিবি নির্বাচনে কথা। হ্যাঁ, এটা আমি বলবো যে এজ এ ক্রিকেট সংগঠক আর ব্যবসা দু জিনিস। তো তার ব্যবসায়িক তার ব্যক্তিগত জীবন ক্রিকেটের সাথে মিলানো হবে না। ক্রিকেটে সে কি করেছে, ক্রিকেট উন্নয়নে তার কি ভূমিকা, সেটা আমাদের দেখার বিষয় ছিল। ডেফিনেটলি সে যে সিদ্ধান্ত নিয়েছে তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তটা অবশ্যই আমরা দেখেছি যে অনেকেই খুব দুঃখ প্রকাশ করেছে, আমরাও দুঃখ প্রকাশ করেছি। আমরা আশা করছি সে এটা পরিবর্তন করবে, আবার ক্রিকেটে ফিরে আসবে। তো তার ক্রিকেটে অনেক অবদান আছে, পাশাপাশি ব্যবসায়িক দ্বন্দ্ব বা ব্যবসায়িক যে জিনিসগুলি নিয়ে যেরকম সমালোচনা হচ্ছে সেটা ভিন্ন জিনিস, সেটা তার অন্য জিনিস। আর ক্রিকেটটা সেপারেট, এবং ক্রিকেটের উন্নয়নে তার যে অনস্বীকার্য ভূমিকা যেটা স্বীকার করতে হয় সেটা কিন্তু অনেক ভালো। শাহিন ভাই, মানে এই সোশ্যাল মিডিয়া ট্রায়ালগুলো খুব ইন্টারেস্টিং। এই যে 12 জনের ক্লাব প্রতিনিধিদের আরো কারো কি এরকম ট্রায়ালের সামনে পড়ার আশঙ্কা আপনি দেখেন কি? প্রশ্নটা দারুণ। এখন ব্যাপারটা হচ্ছে কি যে আপনি ক্রিকেট বোর্ডের সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কারা করেছেন, নানা কারণে করেছেন, এই তালিকাটা যদি আপনি দেখেন অবশ্যই এটা যদি কেউ সুযোগ পায় এই ব্যবহার করতেই পারে। কারণ আমি জানি যে আপনি যে কথাগুলো বললো বাবু ভাই তো সবকিছু বলতে পারলো না, যে কোনো কারণেই আপনি একটু বলেন। বাবাই বলবেও না। আমি এখানে হচ্ছে কি যে না, আমি যেটা বললাম সেটা হলো আমি কালকে একটা প্রোগ্রাম দেখছিলাম একটা টেলিভিশনের, সেখানে একটা দারুণ একটা কোশ্চেন ছুড়ে দেওয়া হয়েছে যে তাহলে তো সাকিব আল হাসানকেও আপনি ক্রিকেটিং ক্যারিয়ারটাকে দেখে তো আপনি অনেকভাবেই আপনি ছাড় দিতে পারেন, দেশের স্বার্থে আপনি তাকে খেলাতে পারেন। আপনি দেখেন ইতিমধ্যে উনি কিন্তু 500 উইকেটের মাইলস্টোন এবং যেটাকে ডাবল বলে টি-20 সেটা অর্জন করেছেন। এটা কিন্তু নেহায় ছোট অর্জন না, অনেক বড় অর্জন। মাহবুব ভাইকে যদি বলা হয়, মাহবুব ভাই বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যারা আছেন এখন, আমি এটা দ্বিধাহীনভাবে বলতে পারবো যে তাদের মধ্যে সবচেয়ে পড়ালেখা উনিই বেশি করেন। ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র বলেন বা সকল কাগজপত্র যা কিছু আছে, ক্রিকেট বোর্ডের মিটিংয়ের একটা ফাইল দেখবেন এত বড় বড় হয়ে যায়। লাস্ট মিটিংয়ের আগের মিটিংয়ে আমার মনে হয় যে ফাইলটা দেখেছি আমি পরিচালকদের হাতে, সেটার সংখ্যাটা সম্ভবত 268-69 পৃষ্ঠা হবে। এত পরের পৃষ্ঠায় পড়ার ধৈর্য কয়জন কর্মকর্তার আছে আমি জানি না, তবে আমি একটু বলতে পারি যে মাহবুব ভাই অন্তপক্ষে পুরোটাই পড়েছেন। আচ্ছা, একটু দ্রুত বললে মানে আমরা আমি যদি বলছি যে জন্য আপনি যেটা জানতে চাইলেন যে মিডিয়া ট্রায়াল, এটা তো আসলে স্পেকুলেশন, এটা আপনি
এটা কেউ করতে পারে, কেউ না করতে পারে। তবে যারা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করেছে, রিটের ব্যাপারেও তো আকাশে বাতাসে অনেক কিছু ভাসছে। হ্যাঁ, এখন তো কেউ সংক্ষুব্ধ হয়ে রিড করতে পারেন, সেটা ডিপেন্ড করতেছে। সেটা কি জেলা বিভাগ থেকেও আসতে পারে? জেলা বিভাগ থেকে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজও করতে পারে, যে কোনো জায়গা থেকে আসতে পারে, কোনো ব্যাপার না। কারণ আপনি নানাভাবে এখানে আপনি যদি আগের থেকে বলতেছেন এতগুলা ফ্র্যাঞ্চাইজি নাই, যে তাদের পক্ষ থেকেও রিয়াক্ট হইতে পারে, জেলা বিভাগের থেকে রিয়াক্ট হইতে পারে, যেহেতু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট না করে। ক্লাব হ্যাঁ, করতে পারে। আপনি একটা ব্যাপার দেখেন, সেটা হলো কি, তাহলে নির্বাচন আমি আপনাকে একটা কথা বলে অনুষ্ঠানে যেহেতু একটা সুযোগ পেয়েছি বলি, বাংলাদেশের সকল স্তরে, রাষ্ট্রের থেকে শুরু করে সকল স্তরে, আপনি যদি ক্রীড়া ফেডারেশন সময়ও বলেন, প্রত্যেকটা ফেডারেশন এবং জেলা বিভাগীয় সংস্থার সকল কিছু গঠনতন্ত্র সংশোধন হচ্ছে। আপনি জানেন সার্চ কমিটি ব্যাপক কাজ করেছে এটা নিয়ে স্পোর্টসের, এবং প্রত্যেকটা ফেডারেশনের নিজস্ব গঠনতন্ত্র নতুন করে পাবে। ইভেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের মতো প্রভাবশালী একটা অ্যাসোসিয়েশন, যেটার হচ্ছে সরাসরি হচ্ছে সভাপতি সেনাপ্রধান মহোদয়। আমি বুঝতে পারছি, তার মানে আপনি অ্যাডহকের ইঙ্গিত দিচ্ছেন। সেখানে কিন্তু এটা কি সম্ভব? আপনি কি মনে করেন আমরা শেষের দিকে চলে আমি একেবারে অ্যাডহক কমিটি সম্ভব বলে মনে করি না। কারণ হলো, যে পরিস্থিতিতে অ্যাডহক কমিটি করা হয় সেই পরিস্থিতিটা এখন বিরাজমান নয়, এক নাম্বার জিনিস। দুই নাম্বার জিনিস হলো, অ্যাডহক কমিটি কারা করতে চায়? যারা নির্বাচনকে ভয় পায়, যারা নির্বাচিত হতে পারবে না ধারণা করছে, তারাই কিন্তু অ্যাডহক কমিটি নিয়ে দৌড়াদৌড়ি করছে। সুতরাং আমি চাইবো যে যদি এটা আপনারা সাংবাদিক, আপনারা আরো সহজে বের করতে পারবেন। তবে একটি জিনিস এটা না করাই উচিত, কারণ একটি জিনিস মনে রাখবেন, জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও নির্বাচিত বডি যদি, গভর্নমেন্ট যদি না আসে, দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়া হলো নির্বাচন, সেটার দিকেই যাচ্ছে। এটা ক্রিকেট বোর্ডও কিন্তু এটার ব্যতিক্রম নয়। ক্রিকেট বোর্ডেও যদি সঠিক নির্বাচন হয়, সুন্দর নির্বাচন হয়, তখন নির্বাচনের আগে কিন্তু সংবিধান তখন দেখবেন নির্বাচন কত, মানে নির্বাচিত বডি কত সুন্দরভাবে বোর্ড পরিচালনা করে, এক নাম্বার। দুই নাম্বার জিনিস হলো গঠনতন্ত্র সংশোধনের বিষয়। সংশোধন কারা করবে? এক নাম্বার হলো বোর্ড থেকে সংশোধিত হতে হবে, তারপরে ইজিএম এজিএম করে এটা কিন্তু অ্যাপ্রুভাল নিতে হবে। ইজিএম এজিএম করার কি পরিস্থিতি আমাদের দেশে এখন আছে? কারণ অধিকাংশ কাউন্সিলর কিন্তু পলাতক। আপনি কাদের নিয়ে করবেন? সুতরাং অবাস্তব কথা নিয়ে যদি এরকম সমালোচনা হয়, সেটা ঠিক নয়। বাস্তব ভিত্তিক কি আছে সেটা আমাদের করতে হবে। এটা সম্ভব নয়। অবশ্যই যদি সঠিক বা সঠিক কিছু সংস্কার করতে হয়, সেটা আফটার ইলেকশনও করা যায়। অবশ্যই যদি যৌক্তিক হয়, আমরা সেগুলি, যারা নির্বাচিত হয়ে আসবে তারা এগুলি করবে। এটা আমরা সময়ের জন্য অপেক্ষা করছি, আমাদের আসলে সময়টাই নাই। আনফরচুনেটলি এই কথাগুলো বলার জন্য আরো বেশ স্পেস দরকার। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো নতুন আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। ধন্যবাদ।